ছাপানো প্রশ্নপত্র পড়েই যদি পরীক্ষা দিতে পারে তাহলে আর ক্লাস 1-এ শিখতে যাবে কি? প্রাথমিক স্তরে ভর্তিতে কোনো পরীক্ষা নয়, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে প্রধানমন্ত্রী। পড়ার বয়স হলে স্থানীয় স্কুলে ভর্তির নির্দেশ। ডাকসু পুনর্নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ, ভোট বর্জনকারীদের পাশে আছেন নতুন ভিপি। কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না, উপাচার্যের হুঁশিয়ারি। গ্যাস সংকটের মধ্যেই চলছে দাম দ্বিগুণ করার প্রক্রিয়া, ক্ষুব্ধ গ্রাহক। দুর্নীতি বন্ধ হলে দাম বাড়াতে হবে না, বলছেন বিশেষজ্ঞরা। তুরাগ দখলমুক্ত করতে সাভারে সিলিকন সিটি ও আকাশনীলা হাউজিং এর অবৈধ স্থাপনা উচ্ছেদ। দখলদারদের শাস্তি না হলে উদ্যোগ টেকসই হবে না, বলছেন কর্তৃপক্ষ। এবং ঢাকা মেডিকেলের ক্যান্টিনে অভিযানে মিলল পচা বাসি খাবার, তৈরির পরিবেশও অস্বাস্থ্যকর, 4.5 লাখ টাকা জরিমানা। সময় সংবাদের সঙ্গে আছে আমি তাহিয়া রুবাইয়াত অপলা। প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি বন্ধ করার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্কুলে ভর্তি হওয়া প্রত্যেক শিক্ষার্থীর অধিকার। প্রথম শ্রেণীতে ভর্তির বয়স হওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় স্কুলে শিক্ষার্থীকে ভর্তি করাতে হবে। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। শিক্ষা নিয়ে অভিভাবকদের অসুস্থ প্রতিযোগিতা বন্ধেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। পড়াশোনা কি সেটা বোঝার আগেই প্রতি বছর কোমলমতি শিশুদের ভর্তি নামক যুদ্ধে নামতে হয়, যা লেখাপড়া নিয়ে শিশুদের মনে ভীতি তৈরি করার পাশাপাশি বাধাগ্রস্ত করে তাদের মানসিক বিকাশকেও। তাই দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নত করতে এবং শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সচেতনতা তৈরি করতে প্রতি বছর পালিত হয় জাতীয় শিক্ষা সপ্তাহ। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2019। প্রধানমন্ত্রী শিক্ষা নিয়ে শিশুদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান। আমাদের দেশে অনেক ছোটবেলা থেকেই বাচ্চারা স্কুলে যায়, কিন্তু তাদের পড়াশোনাটা তার জন্য খেলতে খেলতে হাসতে হাসতে সুন্দরভাবে পড়াশোনাটাকে নিজের মতো করে নিয়ে যেন পড়তে পারে, সেই ব্যবস্থাটাই করা উচিত। সেখানে অনবরত পর 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 এই বলাটা বা ধমক দেওয়াটা বা তাদেরকে আরও বেশি চাপ দিলে শিক্ষার উপর তাদের আগ্রহটা কমে যাবে, একটা ভীতির সৃষ্টি হবে। সেই ভীতিটা যাতে সৃষ্টি না হয় সেদিকে আমাদের শিক্ষক এবং অভিভাবক তাদেরকে আমি অনুরোধ করব। প্রাথমিক ভর্তিতে ছাপানো প্রশ্নপত্রে যৌক্তিকতা প্রশ্ন তুলে প্রতিটি শিশুকে এলাকা ভিত্তিক স্কুলে ভর্তির নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ক্লাস 1-এ ভর্তি যদি ছাপানো প্রশ্নপত্র পড়েই যদি পরীক্ষা দিতে পারে তাহলে আর ক্লাস 1-এ শিখতে যাবে কি? যে কোনো এলাকা ভিত্তিক যে সকল প্রাইমারি স্কুল আছে, ওই এলাকার সমস্ত শিশু তার স্কুলে ঢোকার বয়স হওয়ার সাথে সাথেই তাকে স্কুলে নিয়ে নিতে হবে। খেলাধুলার উপর গুরুত্ব দিয়ে শেখ হাসিনা বলেন, শিক্ষাকে সার্বজনীন ও বহুমুখী করতে কাজ করছে সরকার। প্রাথমিক বিদ্যালয় যেমন মেয়েদের বিদ্যালয়, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব ফুটবল টুর্নামেন্ট এবং ছেলেদের স্কুলে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট চালু হয়েছে। এর ফলাফলটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ছোট্ট শিশুরা প্রতিযোগিতা করে করে এখন ধীরে ধীরে ফুটবল খেলায়, ক্রিকেট খেলায় আমাদের ছেলেমেয়েরা বেশ পারদর্শী হয়ে যাচ্ছে। এর আগে দেশে প্রাথমিক শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রাখায় শ্রেষ্ঠ 19 শিক্ষক ও কর্মকর্তাকে এবং বিভিন্ন নৈপুণ্যে কৃতিত্বের জন্য 90 শিক্ষার্থীর হাতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক তুলে দেন সরকার প্রধান। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা বন্ধে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদরা। তারা বলছেন, শিশুদের স্বাভাবিক বিকাশে তাদের উপর পরীক্ষার চাপ কমাতে হবে। এলাকাভিত্তিক স্কুলে শিশুকে ভর্তি করানোর ক্ষেত্রে সব প্রাথমিক স্কুলের মান উন্নয়ন জরুরি বলেও অভিমত তাদের। উন্নত দেশগুলোতে যেখানে কমে আসছে পরীক্ষার সংখ্যা, শিক্ষা পদ্ধতি হচ্ছে আনন্দময়, সেখানে আমাদের দেশে শিশুদের উপর পরীক্ষার বোঝা বেড়েই চলেছে।
প্রথম শ্রেণী থেকেই শিশুকে ভালো স্কুলে ভর্তি করানোর প্রতিযোগিতা শুরু করেন অভিভাবকরা। এ নিয়ে কোচিং ও স্কুলগুলোর রমরমা বাণিজ্য কম নয়। প্রধানমন্ত্রীর প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা তুলে নেয়ার ঘোষণাকে যুগোপযোগী সিদ্ধান্ত বলে অভিমত শিক্ষাবিদদের। তারা বলছেন, এর ফলে অসুস্থ প্রতিযোগিতা থেকে রেহাই পাবে শিশু। বাবা মারা তার যে প্রস্তুতি নেন, শিশুর উপর একটা অত্যাচারের পর্যায়ে পড়ে। তারা মুখস্থ করান শিশুকে, যে জিনিসগুলো তার মুখস্থ করা দরকার নাই। এই সময় শিশু ভর্তি হবে স্কুলে আনন্দ সহকারে, এবং তার যে মানসিক টেনশন সেটা অনেকভাবে প্রচণ্ডভাবে তার উপর মানসিক প্রভাব পড়ে। এছাড়াও রয়েছে সেটা ভর্তি পরীক্ষাই হোক আর লটারি হোক, দুটোই কিন্তু সে পাস বা ফেল, সে যে ব্যর্থ হবে বা সে সাফল্য হবে, দুটি এত অল্প বয়সে তার মধ্যে ঢুকে যায়। শিক্ষাবিদরা মনে করেন, এলাকা ভিত্তিক স্কুলে ভর্তি করানোর জন্য সচেতন হতে হবে অভিভাবকদের। আন্তর্জাতিক বিশ্বে আমরা দেখি যে যে অঞ্চলে বসবাস করে সেই অঞ্চলে সে ক্যাচমেন্ট এরিয়াতেই সেই স্কুলে সে ভর্তি হয়। তাদের দুইটা কাজ হয়, একটি হচ্ছে স্কুলটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা প্রেশার কাজ করে যে প্রতিটা স্কুলকে আমরা মানসম্পন্ন স্কুল পরিণত করব, এবং এই যে ভালো স্কুল সেই স্কুলগুলোর উপরে এক্সট্রা প্রেশার পড়ে যায়। যে স্কুলগুলোতে ভালো স্টুডেন্ট ভর্তি হচ্ছে সেটা একটা কিন্তু এক্সট্রা প্রেশারও কাজ করবে, এবং গার্জিয়ানরাও সেই স্কুলকে ভালোর ক্ষেত্রে আমরা প্যারেন্টিং এবং অভিভাবকরাও দায়িত্ব আছে। সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক স্কুলের মান উন্নয়নের উপর গুরুত্ব দেন তারা। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচন প্রসঙ্গ। 3 দিনের মধ্যে ডাকসু নির্বাচনের পুনরায় তফসিল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ভোট বর্জনকারী ছাত্র সংগঠনগুলো। দুপুরে উপাচার্যের কাছে স্মারকলিপি দেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর সহ 5 প্যানেলের 10 প্রতিনিধি। এদিকে যে কোনো বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন উপাচার্য। ডাকসু নির্বাচন বাতিলের দাবিতে বুধবারও উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দুপুর 1টার কিছু আগে রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ে যান নির্বাচন বর্জনকারী 5টি প্যানেলের নেতাকর্মীরা। পরে 5 প্যানেলের 2 জন করে প্রতিনিধি উপাচার্যের সঙ্গে দেখা করতে ভেতরে ঢোকেন। আধা ঘন্টা পর তাদের সঙ্গে যোগ দেন নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর। উপাচার্যের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। শনিবারের মধ্যে যদি পুনর্তফসিল ঘোষণা না হয়, যারা এই কারচুপির সঙ্গে জড়িত তাদের পদত্যাগ না হয় এবং যত মিথ্যা মামলা হয়েছে সেগুলো প্রত্যাহার না হয়, আমরা এরপরে কঠোর আন্দোলনে যাব। আমরা কিন্তু এর পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব এবং ঐতিহ্য পুনরুদ্ধারে আমরা কঠোর ঢাকা বিশ্ববিদ্যালয়কে অচল করে দিতে বাধ্য হব। আমাদের ভিপি নুরুল হক নূর। এ সময় গণমাধ্যম কর্মীরা নবনির্বাচিত ভিপি নূরের সঙ্গে কথা বলতে চাইলে তিনি অসুস্থ বলে জানান সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পরাজিত এজিএস প্রার্থী। যদিও পরে মহসিন হলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নূর। এ সময় তিনি পুনর্নির্বাচনের আন্দোলনের সঙ্গে থাকার কথা বললেও ভিপি পদের দায়িত্ব নেওয়ার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। কারচুপির মধ্যে আমি ভিপি নির্বাচিত হয়েছি, ফেয়ার নির্বাচন হলে আমি আরো 5000 ভোট বেশি পাবার। আমার পদ আমি কখনোই বড় মনে করি না, যেহেতু শিক্ষার্থীদের চাওয়া সকল পদেই পুনর্নির্বাচন, সুতরাং আমি তাদের দাবির সাথে সহমত পোষণ করেই বলছি সকল পদেই পুনর্নির্বাচন দিতে হবে। এদিকে ছাত্রলীগের ভিপি প্রার্থী রেজওয়ানুল হক শোভনের পরাজয়ের কারণ ব্যাখ্যা করে ভোটারদের রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ডাকসুর নতুন এজিএস সাদ্দাম হোসাইন। ছাত্রলীগের এই নির্বাচনে যে নিরঙ্কুশ ম্যান্ডেট পাওয়ার কথা ছিল, শতভাগ বিজয়ী হওয়ার কথা ছিল, মৌলবাদী এবং প্রোপাগান্ডা ভিত্তিক অপকৌশলের কাছে ছাত্রলীগ আসলে কিছুটা আমাদের যে মৌলবাদী শত্রুরা রয়েছে তাদের তৎপরতার কাছে ছাত্রলীগ কিছুটা বিব্রতকর অবস্থার মধ্যে। এদিকে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ অবস্থা নষ্ট করার চেষ্টা করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত একটি স্থিতিশীল, শৃঙ্খলাপূর্ণ, ভালো একটি সুষ্ঠু একাডেমিক পরিবেশ বিরাজ করছে। এখানে কেউ কোনোভাবে বিশৃঙ্খলা, অশান্ত করার প্রয়াস নিলে সেগুলো কোনো ক্রমেই বিশ্ববিদ্যালয় সহ্য করবে না। অপরাধমূলক কোনো কাজ সংগঠিত হলে সেসবের বিরুদ্ধে আইন অনুক কঠিন ব্যবস্থা গৃহীত হবে। নতুন করে ভোট গ্রহণের আর কোনো সুযোগ নেই বলেও জানান উপাচার্য। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। পর্যায়ক্রমে দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। এজন্য সরকার সব ধরনের সহযোগিতা দেবে বলেও জানান তিনি। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, হঠাৎ করে কোচিং বাণিজ্য বন্ধ করা সম্ভব নয়। আমার যে বর্তমান যে বিদ্যমান ব্যবস্থাটা আছে সেটাতে যে পরিবর্তনগুলো আনা দরকার সেটি না এনেই তো আমি এই পদক্ষেপটি নিতে পারছি না, তাই না? আমি বলবো অবশ্যই যে কোচিং বাণিজ্য সব সময়ের জন্যই
সেটি বন্ধ থাকা উচিত, সেটা কোনোভাবেই হওয়া উচিত নয়। কিন্তু বাকি যে ধরনের কোচিংগুলো আছে সেগুলোতে তো কারো কোনো অসুবিধা হবার কথা না। সকল শিক্ষা প্রতিষ্ঠানের তাদেরও নিজেদের প্রস্তুতির ব্যাপার আছে, তাদের নিজেদের সিদ্ধান্তের ব্যাপার আছে। আমরা যেহেতু এটি একটি গণতান্ত্রিক ব্যবস্থাই, আমরা তো সেখানে কারো উপর নিশ্চয়ই চাপিয়ে দিতে চাই না। আমরা চাই একটি সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠানেই এই গণতন্ত্রের চর্চাটি হোক। ডাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে, তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবে 7 মার্চ নিয়ে এক আলোচনা সভায় তারা এই মন্তব্য করেন। আর ডাকসু নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে বিএনপি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অশান্ত করার চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন তারা। দীর্ঘ 28 বছর পর ডাকসু নির্বাচন হয়েছে, এই নির্বাচনটাকে নিয়েও তারা কিভাবে কথাবার্তা বলছে আপনারা লক্ষ্য করেছেন। আজকে ছাত্রলীগ পরাজয় স্বীকার করে নিয়েছে বিপি পদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা শান্তিপূর্ণ পরিবেশ আজকে ফিরত আসা শুরু করেছে, যে পরিবেশটা নষ্ট হওয়ার চেষ্টা করছিল তারা। বিভিন্ন হল সহ এই যে নির্বাচিত অন্যান্য প্যানেলের সদস্যরা নির্বাচিত হয়েছেন, এর মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে যে নির্বাচনটা অবশ্যই অবাধ সুষ্ঠু হয়েছে। আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারা সকল ছাত্রছাত্রীদের আস্থা অর্জনে কিছুটা হলেও তারা ব্যর্থ হয়েছেন। সময় সংবাদে আরো থাকছে। দুবাই থেকে ভারতে স্বর্ণ পাচারে ট্রানজিট হিসেবে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশ। তথ্য পুলিশের, স্বর্ণ বহনকারী আটক হলেও ধরা ছোঁয়ার বাইরে মূল হোতারা। গ্যাস সংকটের মধ্যেই দাম বাড়ানোর প্রক্রিয়ায় ক্ষুব্ধ সাধারণ গ্রাহকরা। তারা মনে করেন আবাসিক সহ সব খাতে গ্যাসের দাম বাড়ালে বিরূপ প্রভাব পড়বে জনজীবনে। আর বিশেষজ্ঞরা মনে করেন গ্যাসের দাম না বাড়িয়ে বরং জ্বালানি খাতের অনিয়ম দুর্নীতি বন্ধের দিকে নজর দেওয়া উচিত। বেসরকারি চাকুরে ফিরোজা বেগমের 4 জনের সংসার। মহানগরীর এই ব্যয়বহুল জীবন আবারও গ্যাসের দাম বাড়ানো যেন তার জন্য মরার ওপর খাড়ার ঘা। এখন দাম করে 1440 টাকা, তো এটা হলে পরে আমরা কিভাবে চলবো? ঢাকা শহরে আমরা বাসা ভাড়া দিয়ে থাকি, বাচ্চা কাচ্চা লেখাপড়া শিখাই। জ্বালানি সংকট কাটাতে আমদানি করা হচ্ছে ব্যয়বহুল তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি। আগামী এপ্রিল থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও 50 কোটি ঘনফুট এলএনজি। এই যুক্তিতে শুরু হয়েছে আবারও গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া। দাম বাড়াতে বিতরণ প্রতিষ্ঠানগুলোর আবেদনের ওপর চলছে গণশুনানি, যেখানে আবাসিক সহ সব শ্রেণীর গ্রাহকের জন্য গ্যাসের দাম গড়ে 103% বাড়ানোর প্রস্তাব এসেছে এরই মধ্যে। এই ব্যয় নির্বাহ সাধারণ মানুষের পক্ষে অনেকটাই দুষ্কর। বেতন বাড়াইতে হইবে, একটা ড্রাইভার কিভাবে চলবে? মালিক তখন গ্যাসের গাড়ি রাখবো না, তাইলে আমাদের কি উপায় হইব? গাড়ি ভাড়া বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, এটা তো আমাদের উপরে অনেক চাপ আসে না? এর জন্য আমার মনে হয় স্বাভাবিক থাকাই ভালো। গ্যাসের দাম, গ্যাসের মূল্য বাড়লে দরিদ্র মূল্য বাড়বে, বাড়ি ভাড়া বাড়বে, সবকিছু বাড়বে। আমরা দরিদ্র মানুষ, আমরা কোথায় যাব? আবার দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষের ওপর বাড়তি দামের বোঝা না চাপিয়ে জ্বালানি খাতের দুর্নীতি বন্ধের ওপর জোর দিতে হবে। তিতাসের গ্যাস মূল্য বৃদ্ধির কোনো যৌক্তিকতা খুঁজে পাই না। আর তিতাস সিস্টেমে তো ডেইলি আমার জানা মতে 200 মিলিয়ন গ্যাস চুরি হয়। তিতাস যে প্রপোজাল দিয়েছে সেটা ইমপ্লিমেন্টেড হলে আমাদের ইন্ডাস্ট্রিগুলি কম্পিটিটিভনেস হারাবে। সামগ্রিক জ্বালানি উন্নয়ন ব্যর্থতার কারণে আজ আমাদের এক্সপেন্সিভ বহু দামি এলএনজি আনতে হচ্ছে। সবশেষ 2017 সালের মার্চ মাসে গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানো হয়। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। সদরঘাট এলাকা থেকে খেয়াঘাট স্থানান্তর নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে সরেজমিনে পরিদর্শন করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ। সেখানে আছেন আমাদের রিপোর্টার মাহমুদ রাকিব। আমরা সরাসরি চলে যাব তার কাছে। রাকিব, আপনি জানেন যে গত সপ্তাহের ঠিক এখানে একটি নৌ দুর্ঘটনা হওয়ার পর 7 জন নিহত হওয়ার পরেই মূলত এই সদরঘাটে যে নৌকাগুলো রয়েছে মানুষ পারাপার করবার জন্য, তা নিয়ে এখানে বিএডব্লিউটিএ এই নৌকাগুলোকে স্থানান্তর করে একটি ঘাটে নির্দিষ্ট করে দিয়েছিল, কিন্তু সেই যে সিদ্ধান্তটি সেটি না মানার কারণেই কিন্তু এখানে বেশ জটিলতা সৃষ্টি হয়েছে গত 2-3 দিন ধরেই। আপনি জানেন গত দিন সারাদিনই এখানে সকল বন্ধ করে দিয়ে, সকল নৌকা বন্ধ করে দিয়ে এখানে বিক্ষোভ করেছে এখানকার স্থানীয় যারা যাত্রী রয়েছেন তারা, এখানকার যারা নৌকার মাঝি রয়েছেন তারা। তো সেই সমস্যাটি মূলত
সমাধান করবার জন্য এখানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এবং এই কালীগঞ্জ বা কেরানীগঞ্জের স্থানীয় এমপি রয়েছেন নসরুল হামিদ বিপু, তারা দুজনেই এখানে এই যে জটিলতা চলছে সেই জটিলতা সমাধান করতে এসছেন। তারা এই মুহূর্তে এখানে যে ম্যাপটি রয়েছে বুড়িগঙ্গা নদীর ম্যাপ, সেই ম্যাপটি আপনি দেখছেন, তারা একটি জাহাজে চড়ে সরজমিন পরিদর্শন করছেন এবং পরিদর্শন করে তারা এই বিষয়গুলো দেখছেন যে এখানে যে নৌকাগুলো চলাচল করে যাত্রীবাহী নৌকা সেগুলো আসলে একপাশে নেওয়া সম্ভব হয় কিনা। আপনি জানেন যে এই সদরঘাটে কিন্তু প্রতিদিনই কম বেশি দুর্ঘটনা হয়ে থাকে এবং সেই দুর্ঘটনায় প্রতিদিনই মানুষজন হতাহতের ঘটনা ঘটে থাকে, যার সবশেষ কিন্তু আমরা দেখেছি কয়েকদিন আগে এখানে একটি যাত্রীবাহী লঞ্চের যখন পিছনে আসছিল সেই লঞ্চের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে কিন্তু ঘটনাস্থলে 6 জন নিহত হয়েছিল এবং পরবর্তীতে একজন আহত ছিল, তিনিও কিন্তু পরে মারা যান। তো এর পরিপ্রেক্ষিতে এখানে এই সময় এই যে এখন যে পরিদর্শন সেটি চলছে এবং এখানে আমি আপনাকে একটু বলে রাখি, এখানকার যারা স্থানীয় প্রভাবশালী রয়েছেন কিংবা ইজারাদার রয়েছেন মূলত তারাই কিন্তু তাদের ইন্ধনেই কিন্তু এই কাজগুলো মূলত করছে এখানকার নৌকামাঝিরাও কিন্তু যে বিষয়টি বলে থাকেন যে তারা বলছেন তাদের একটি ঘাট হলেই হয়, কিন্তু আপনি জানেন সদরঘাটের ঠিক অপর পাশে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট রয়েছে, মূলত যেখানে হুঁশিয়ারি বা ফ্যাশন যেগুলো গার্মেন্ট প্রোডাক্ট সেগুলো আলম মার্কেট বলা হয়। সেই আলম মার্কেটে কিন্তু কয়েক হাজার দোকান রয়েছে, সেই দোকানগুলো কিন্তু তারা বলছেন যে যদি এই নৌকা ঘাটগুলো সরিয়ে এক জায়গায় নির্দিষ্ট করে দেওয়া হয় তাহলে তাদের যারা ক্রেতা রয়েছে, যারা মূলত লঞ্চে চড়ে আসেন দক্ষিণাঞ্চল থেকে, তাদেরকে তারা পাবেন না। তারা বলছেন যে যখন নৌকা ঘাটটি একদিকে নির্দিষ্ট করে দেওয়া হবে সেই ঘাটটি পার হয়ে তারা হয়তো এপারে আর আসবেন না। তো এমন নানা অভিযোগ তুলে নানা ইন্ধন দিয়ে কিন্তু তারা গতকাল সারাদিন এই পুরো বুড়িগঙ্গার সব ধরনের নৌকা চলাচল বন্ধ করে রেখেছে। এবং আপনি যদি আমি আপনাকে দেখাই, এই যে মানুষগুলো মূলত এই ইন্ধন দিয়ে কাজগুলো করছেন তারা কিন্তু এই কেরানীগঞ্জের যে আলম মার্কেট রয়েছে অর্থাৎ কালীগঞ্জ পার রয়েছে সেখানে কিন্তু তারা খুব বড় ধরনের শোডাউন করছে। এই মুহূর্তে আমরা দেখেছি যখনই মন্ত্রী এসছেন তার সামনে কিন্তু তারা কয়েক হাজার লোক নিয়ে সেখানে শোডাউন করেছেন এবং তারা সেখানে যে দাবিটি করছেন যে এই নৌকা ঘাট তারা সরাতে কোনোভাবে রাজি হচ্ছেন না। তারা বলছেন এই নৌকা ঘাট সরে গেলে তাদের যে ব্যবসা সেটি থাকবে না। আমি যদি একটু আপনি দেখাই, এই যে সামনে দেখছেন যে নৌকাগুলো কিভাবে এলোমেলোভাবে চলছে, এই নৌকাগুলো কিন্তু যখন দেখা যায় ডানে যায় বামে যায়, অন্য পাশ থেকে বাল্ক শেডগুলো আসে কিংবা অন্যান্য মালবাহী নৌযানগুলো আসে আর যাত্রীবাহী নৌযান তো রয়েছেই, সব কিছু মিলিয়ে কিন্তু এখানে প্রত্যেক দিনই এলোমেলো নৌকা চলবার কারণে এখানে দুর্ঘটনাগুলো হয়। তো এগুলো মূলত সমাধান করবার জন্যই নৌকা ঘাটটি এক জায়গায় নির্দিষ্ট করে দিতে যাচ্ছে বিআইডব্লিউটি। সেই বিষয়টি এখন নিশ্চয়ই এই দুই মন্ত্রী এসছেন, তারা আলাপ আলোচনা শেষে একটি সিদ্ধান্তে আসবে। তা আমরা আপনাকে সে বিষয়টি পরে জানিয়ে দেবো। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। সদরঘাট এলাকা থেকে খেয়াঘাট স্থানান্তর নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে সরেজমিন পরিদর্শন করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য এবং সেখান থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। এদিকে প্রায় 1.5 মাস ধরে বুড়িগঙ্গা ও তুরাগপাড়ে অবৈধ দখলদারদের বিরুদ্ধে জোরালো উচ্ছেদ অভিযান চললেও তাদের বিরুদ্ধে পর্যন্ত একটি মামলাও করেনি বিআইডব্লিউটিএ। জরিমানার পরিমাণও খুবই নগণ্য। সংস্থাটির ঢাকা বন্দর প্রধান বলছেন উচ্ছেদের পাশাপাশি দখলদাররা জরিমানা ও শাস্তির আওতায় না এলে অভিযান টেকসই হবে না। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন আসল অপরাধীদের সরেজমিনে না পাওয়ায় আইনি প্রক্রিয়া গ্রহণ করা যাচ্ছে না। নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে চলমান অভিযানের 17তম দিনে বুধবার সকাল থেকে তুরাগপাড়ে উচ্ছেদ চালায় বিআইডব্লিউটিএ। এ সময় দেখা যায় সাভারে তুরাগ নদীর শত শত বিঘা জমি দখল করে গড়ে তোলা হয়েছে সিলিকন সিটি ও আকাশনীলা ওয়েস্টার্ন সিটি। হাউজিং দুটির অবৈধ স্থাপনার পাশাপাশি উপড়ে ফেলা হয়েছে প্লটের সীমানা পিলার। এ সময় বিআইডব্লিউটির ঢাকা বন্দর প্রধান বলেন, উচ্ছেদের পাশাপাশি দখলদারদের আর্থিক জরিমানা ও শাস্তির আওতায় না আনলে উচ্ছেদ ফলপ্রসূ হবে না। যত ভবনগুলো দেখেন একটি ভবনেরও আপনার রাজুকের অনুমোদন নেই, রাজুক থেকেও কিন্তু একটা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে। 1.5 মাসেরও বেশি উচ্ছেদ অভিযানে মাত্র 1,50,000 টাকার মতো জরিমানা হয়েছে। তো মামলা হয়নি। সমস্ত ভরাটকারীদের বিরুদ্ধে একেবারে ফৌজদারি অপরাধে মামলা হওয়া উচিত বলে আমি মনে করি। এই যে সরকারের অর্থ ব্যয়ে উচ্ছেদ এবং ড্রেজিং করা, এক্সকেভেশন করা, এগুলো তো সরকারের অনেক টাকা ব্যয় হচ্ছে, এই টাকাগুলো তাদের কাছ থেকে আদায় করা দরকার। আইনের বিধানে দখলদারদের উচ্ছেদের পাশাপাশি মামলারও অনুমোদন রয়েছে। তবে সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মামলা না দেওয়ার জন্য দখলদারদের সরেজমিনে না পাওয়ার অজুহাত দেন। যে সংশ্লিষ্ট আইনে উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়
সেই আইনেরই বিধান আছে যে কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষতিপূরণের জন্য মামলাও করা যায়। দায়ীদের সরাসরি উপস্থিত পেলে ব্যবস্থা নেওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রেই সরাসরি দায়ী যারা তাদেরকে উপস্থিত পাওয়া যাচ্ছে না, হয়তো তাদের প্রতিনিধি বা তাদের স্টাফ এমন কেউ তাদেরকেও খোঁজা হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে তাদেরকেও পাওয়া যাচ্ছে না। 29 জানুয়ারি থেকে চলমান এই অভিযানে এখন পর্যন্ত 2000-এরও বেশি অবৈধ স্থাপনা ও 5টি হাউজিং প্রকল্প উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পচা বাসি খাবার মজুদের অভিযোগে ঢাকা মেডিকেলের 6টি ক্যান্টিনকে 4.5 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। এই অভিযানকে স্বাগত জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক। এছাড়া রাজধানীর মিরপুরে প্রিন্স সুইটস অ্যান্ড বেকারিতে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ খাবার এবং নিষিদ্ধ রং ব্যবহারের অভিযোগে 4 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ভেজাল বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে বুধবার ঢাকা মেডিকেলের রোগী, চিকিৎসক ও শিক্ষার্থীদের ক্যান্টিন সহ 6টি ক্যান্টিনে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই সময় ক্যান্টিনগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ছাড়াও পচা বাসি খাবার মজুদের প্রমাণ পায়। এই অভিযোগে 6টি ক্যান্টিনকে 4.5 লাখ টাকা জরিমানা করা হয়। আজকে এখানে আমরা রেস্টুরেন্টে দেখুন এই তেলাপোকা পাওয়া, তারপরে সবচেয়ে বড় কথা হলো খাদ্য ব্যবস্থাপনার মানটুকু, যে খাদ্য যেভাবে নিচে রাখতে হবে, একজনের স্যান্ডেল রয়ে গেছে, তার পাশে আমরা দেখলাম যে খাবারগুলো নিচে ফেলে রেখেছে। এই অভিযানকে স্বাগত জানিয়ে ঢাকা মেডিকেলের পরিচালক জানান, তাদের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়ার পরও ক্যান্টিনগুলো খাবারের মান ও পরিবেশ ঠিক করা যাচ্ছে না। এই ধরনের অভিযান অব্যাহত থাকলে মেডিকেলের খাবারের মান ও পরিবেশ উন্নত হবে। কিছুটা অনিয়ম না বলে অব্যবস্থাপনা দেখা গেছে, সেগুলি খুবই যৌক্তিক এবং আমরা এটাকে ওয়েলকাম করি এবং আমি ওনাদেরকে বলছি যে আমরাও চেষ্টা করছি। আমরা আসলে তাদেরকে বিভিন্ন সময় নির্দেশনা দেই, ধরি, কিছু বিভিন্ন সময় হয়তো কিছু আমরা হুমকিও দেই, তারপরেও দেখা যাচ্ছে যে অনেক সময় সেগুলো তারা হয়তো কমপ্লাই করে না। তবে আজকে যেটা ওনারা করেছে, যে যেহেতু এখানে জরিমানার ব্যবস্থাটা করে দিয়েছে, সো এটা কিন্তু একটা বড় একটা দণ্ড আমি মনে করি। এর আগে সকালে রাজধানী মিরপুরে প্রিন্স সুইটস অ্যান্ড বেকারিতে অভিযান চালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় মেয়াদ উত্তীর্ণ খাবার এবং নিষিদ্ধ রং ব্যবহারের অভিযোগে প্রতিষ্ঠান থেকে 4 লাখ টাকা জরিমানা করা হয়। মাংস পাওয়া গেছে, তাই স্মেল নিয়ে দেখা গেলো একদম পচে গেছে, সেগুলো তারা কিন্তু স্টোরে রেখে দিয়েছেন। এছাড়াও যেখানে পেস্ট্রি বানাচ্ছেন সেখানে বিভিন্ন কালারের উপস্থিতি পাওয়া গেছে, তার অধিকাংশই হচ্ছে মেয়াদ উত্তীর্ণ, যা বিষয়গুলো একেবারে হচ্ছে নিরাপদ খাদ্য বিরোধী কাজ। খাদ্যে ভেজাল বিরোধী এই অভিযান ভবিষ্যতেও চলবে বলে জানানো হয়। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সোয়ারীঘাট এলাকায় 17টি অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে 26 লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া কারখানাগুলোকে সিলগালা করার পাশাপাশি বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র্যাব 10-এর একটি টিম সোয়ারীঘাটের বিভিন্ন কারখানায় অভিযান চালায়। এ সময় সেখানে ঝুঁকিপূর্ণ বিভিন্ন ভবনে গড়ে ওঠা কারখানাগুলো থেকে মালামালও জব্দ করা হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, যে কোনো সময় পুরান ঢাকার চুরিহাট্টার মতো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এ ধরনের কারখানায়। পর্যায়ক্রমে সব অবৈধ কারখানায় অভিযান চালানো হবে বলেও জানান তিনি। মেয়র সব বলে গেছে ফায়ার লাইসেন্স, ফায়ার কি যেগুলো লাগবে সবগুলো রাখবেন, আমরা সব ফ্যাক্টরি বলে আমরা সব ফ্যাক্টরি বলে দিছি, তোমরা এগুলো রাখো, আস্তে আস্তে চলে যাবো। আমাদেরকে সরকার যদি সবকিছু ব্যবস্থা করে যায়, ঠিক না, আমরা সব চলে যাবো, কেউ থাকবে না। এই ফ্যাক্টরিগুলি আসলে যেভাবে মানসম্পন্ন অবস্থায় বা ভবনের তৈরি থাকার কথা আসলে সেই অবস্থাটা নেই। তবে হ্যাঁ, চাইলে আসলে সবগুলো প্রতিষ্ঠান একদিনে সরিয়ে দেওয়া সম্ভব নয়। আমরা বাস্তবতা এবং প্রয়োজনীয়তা দুটো বিশ্লেষণ করেই কিন্তু আসলে আমাদের মতো আমরা কাজ করছি। এখানে বেশ কিছু বাড়ি আমরা আইডেন্টিফাই করেছি যেটি অত্যন্ত রিস্কি, যেটি সম্পর্কে আজকেই আমরা মেয়র এবং রাজক বরাবর রিপোর্ট দেবো, যেগুলো আসলে ইমিডিয়েটলি এখান থেকে অপসারণ করা প্রয়োজন বলে মনে করি একটি বিষয়। গত 5 বছরে জীবন রক্ষাকারী ডায়াবেটিসের ওষুধ ইনসুলিনের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। সুনির্দিষ্ট কারণ ছাড়াই বছর বছর দাম বাড়াচ্ছে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। মাত্রা অতিরিক্ত দামের কারণে অসহায় হয়ে পড়ছেন ব্যবহারকারীরা। ওষুধ প্রশাসন বলছে, ইনসুলিনের দাম নিয়ন্ত্রণের ক্ষমতা নেই তাদের। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে বিশ্বব্যাপী বাড়ছে ডায়াবেটিক রোগীর সংখ্যা। আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন 2018 সালে তাদের এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশে প্রায় 69,25,000 ডায়াবেটিক রোগী রয়েছে, যা 2045 সালে 1 কোটি ছাড়াবে বলেও জানায় সংস্থাটি।
আর এই রোগ হলে সুনির্দিষ্ট জীবনযাপনের পাশাপাশি রোগীদের নিতে হয় জীবন রক্ষাকারী ওষুধ ইনসুলিন। দেশে 7টি ওষুধ কোম্পানি ইনসুলিন উৎপাদন করলেও বিভিন্ন কারণে বিদেশি ইনসুলিনের উপর নির্ভরতা বেশি রোগীদের, আর এ সুযোগে তারা প্রতি বছর বাড়াচ্ছে এর দাম। ডেনমার্কের প্রতিষ্ঠান নভো নর্ডিক্সের শুধু ভিক্টোজা ইনসুলিনটি গত 1.5 বছরে প্যাকেট প্রতি বেড়েছে প্রায় 1,500 টাকা। ভিক্টোজার দামটা আর নবমিক্স নবরেপিডের দাম বাড়াইছে 1 বছরের ভিতরে। নবরেপিড একবার আর নবমিক্স একবার, ভিক্টোজা 2 বার বাড়াইছে। আমাদের ভিক্টোজা যেটি এটি 1 বছরের ব্যবধানে 1500 টাকা বাড়ছে। তবে ইনসুলিনের দাম বাড়ার বিষয়টি অস্বীকার করছে প্রতিষ্ঠানটি। 75% প্রোডাক্টের দাম আমরা গত 5 বছরে কোনো চেঞ্জ আমরা করিনি, আর 15% আরও 15% প্রাইস আমরা গত 1.5 বছরে কোনো পরিবর্তন নিয়ে আসিনি। দাম নিয়ন্ত্রণের পাশাপাশি বাজারে বিভিন্ন ধরনের ভেজাল ইনসুলিনের অভিযোগ করছেন রোগীরা। এইরকম হইলে তো আমরা ভবিষ্যতে তো আমরা তো সাধারণ মানুষ কিনা আমাদের চিকিৎসা করা আমাদের ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। অনেক সময় শোনা যায় যে সাবানের পানি, সাবানের ফেনা এগুলি ভিতরে ভরা থাকে, তো বাইরের দোকানগুলি থেকে নিলে একটু রিস্কই থাকে। তবে ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে ইনসুলিনের দাম নিয়ন্ত্রণ নয়, কমানোর বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সুপারিশ করতে পারে। একটি ওষুধের মূল্যের যখন তারা নির্ধারণ করে প্রস্তাবনা দেয় তখন আমরা দেখি সে কি অনেক বেশি চাচ্ছে কিনা। যদি অনেক বেশি চায় বা মূল্যের তারতম্য খুব বেশি হয় তাকে রিকোয়েস্ট করা হয় যে আপনি একটি সমতায় আসেন, কিন্তু নির্দেশনা আছে স্ব প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত হইবে। বাংলাদেশে অর্ধেকেরও বেশি ডায়াবেটিক রোগী নভো নর্ডিক্সের ইনসুলিনের উপর নির্ভরশীল। প্রতি বছরই বাড়ছে জীবন রক্ষাকারী ওষুধ ইনসুলিনের দাম। তবে ওষুধ প্রশাসনের নীতিমালা অনুযায়ী এর দাম নিয়ন্ত্রণ কিংবা কমানোর বিষয়ে খুব বেশি কিছু করার নেই সংস্থাটি। তবে ইনসুলিন ব্যবহারকারীরা বলছেন সরকারি পর্যায়ে উৎপাদনের পাশাপাশি দাম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ঔষধ প্রশাসন। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সকালে তাকে কেবিনে স্থানান্তর করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। একই সঙ্গে তাকে নরম খাবার দেওয়ারও সিদ্ধান্ত হয়। আগামী সপ্তাহে সুবিধাজনক সময়ে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারির প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান সিঙ্গাপুরে তার চিকিৎসক সমন্বয়ক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ডক্টর আবু নাসর রিজভী। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2019-20 সেশনের নির্বাচনের প্রথম দিন শেষ হয়েছে। বুধবার সকাল 10টা থেকে এই ভোট শুরু হয়, চলে বিকেল 5টা পর্যন্ত। বৃহস্পতিবার সকাল 10টা থেকে আবার শুরু হবে দ্বিতীয় দিনের ভোট গ্রহণ। এবারে নির্বাচনে সভাপতি, সম্পাদক সহ 14টি পদের বিপরীতে লড়ছেন 33 জন আইনজীবী। ভোট দেবেন 7,825 জন আইনজীবী। এবারে নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী বারবার হারতে থাকা আওয়ামী সমর্থিত আইনজীবী প্যানেল, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। আর জয়ের ধারা অব্যাহত রাখতে চায় বিএনপি জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। আইনজীবীরা তাদের বসতে চায়, তাদের উন্নতমান চায় বা পেশাগত মান উন্নয়ন করতে চায়, এগুলো আমি প্রতিশ্রুতিবদ্ধ এবং আমি ইনশাল্লাহ তাদের সেগুলো কাজ করব। আইনের শাসনের স্বার্থে, আইনকে শাসন করার জন্য না, আইনের শাসন স্বার্থেই ভোট দেবে। চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট, অ্যান্ড আমি বিশ্বাস করি এই স্লোগানকে ভোটাররা গ্রহণ করবে এবং ইনশাল্লাহ আমি জয়ের ব্যাপারে আশাবাদী। স্বাধীন বিচার ব্যবস্থা নাই, সরকারের হস্তক্ষেপ, দেশে গণতন্ত্র নাই, এই প্রতিবাদের ভাষা হবে ইনশাল্লাহ ভোটের মাধ্যমে। সময় সংবাদে আরো থাকছে। মালয়েশিয়ার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সাঁড়াশি অভিযান, গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন অবৈধ প্রবাসী বাংলাদেশিরা, বৈধদেরও আটকের অভিযোগ। ব্লাস্ট রোগের কারণে দেশে প্রতি বছরই কমছে গম উৎপাদন। সরকারি হিসেবে গেল 3 অর্থ বছরে গম চাষের জমি কমেছে 94,000 হেক্টর, আর উৎপাদন কমেছে 3.25 লাখ টন। একই সময়ে আমদানি বেড়েছে প্রায় 18 লাখ টন। কৃষক বলছেন সরকারের বিধিনিষেধ ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে গম চাষে নিরুৎসাহিত হচ্ছেন তারা। আমদানি বাড়লেও আবহাওয়া বিবেচনায় এই মুহূর্তে গম আবাদ খুব বেশি বাড়ানো যাবে না বলে মনে করেন কৃষিমন্ত্রী। ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও সুস্থ থাকতে ভাতের বদলে রুটি খাচ্ছেন অনেকেই। আবার কেক, বিস্কুট সহ প্রক্রিয়াজাত খাদ্যপণ্য তৈরিতেও প্রতিনিয়ত বাড়ছে গমের চাহিদা। সরকারি হিসাব বলছে বর্তমানে 70 লাখ টন চাহিদার বিপরীতে গমের উৎপাদন মাত্র 12 লাখ টন।
2016 সাল থেকেই দেশে গমের চাহিদা ও উৎপাদনের মধ্যে ব্যবধান বাড়ছে। সে বছর যশোর, মেহেরপুর ও চুয়াডাঙ্গা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 8 জেলায় ব্লাস্টের ভয়াবহ সংক্রমণ ঘটে। সংক্রমণ ঠেকাতে তখন ওইসব এলাকায় কৃষকদের গম চাষ না করার পরামর্শ দেয় সরকার। যদিও অবস্থার পরিবর্তন হয়নি এখনো। এবারও ব্লাস্টের সংক্রমণ দেখা দিয়েছে মেহেরপুরে। আমার এই গমটায় ব্লাস্ট রোগ লেগেছে, যার কারণে এটা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়েছে। এখানে থেকে মনে করেন যে কোনো একটা টাকাও আসবে না। গমের মাথা থেকে শুরু হয়ে নষ্ট হয়ে যাচ্ছে শেষ। টানা 3 বছরে কোনো গমের ফলন নেই আমাদের এলাকায়। গম চাষ করি 4 বিঘে 5 বিঘে করি, আর আমরা আর গম আর বুনবো না। সরকারি হিসেবে 2013-14 অর্থ বছরে দেশে গম আমদানি হয়েছে 33 লাখ টন। গেল অর্থ বছরে তা দাঁড়িয়েছে 58 লাখ টনে। চলতি বছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 65 লাখ টন। এ অবস্থায় অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে সরকারকে উদ্যোগ নেওয়ার পরামর্শ কৃষি বিজ্ঞানীদের। 2 বছরের মধ্যে একটি জাত আবিষ্কার করতে পারবে এটা সম্ভব না, কারণ ক্লাসিক্যাল ব্রিডিংয়ে আপনার 10-12 বছরের মতো লেগে যায় একটা জাত উদ্ভাবন করতে। গম এবং ধানের ব্লাস্ট প্রতিরোধী জাত উদ্ভাবন করার জন্য একটি সমন্বিত এবং একটি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা জাতীয়ভাবে প্রয়োজন বলে আমি মনে করি। যদিও কৃষিমন্ত্রী বলছেন এদেশের আবহাওয়া গম চাষের উপযোগী নয়, তাই নানা উদ্যোগ সত্ত্বেও সেভাবে আবাদ বাড়ছে না। এতদিন শীত থাকতে হবে, এত টেম্পারেচার, সেটা গম আবাদের জন্য খুব সহায়ক না আমাদের। এই জন্য অন্য ফসলের সাথে প্রতিযোগিতায় টিকছে না। খুব বেশি বাড়ানো যাবে না, তবে আমরা গমের আবাদ বাড়াবার চেষ্টা করছি। কৃষি বিজ্ঞানীরা বলছেন বর্তমানে দেশের 14টি জেলায় ছড়িয়ে পড়েছে ব্লাস্ট রোগ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে দুবাই থেকে ভারতের স্বর্ণের বার পাচার করছে আন্তর্জাতিক একটি চক্র। ভারত এসব স্বর্ণের বার থেকে স্বর্ণালংকার তৈরি করে রপ্তানি করছে ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে। গত 3রা ফেব্রুয়ারি চট্টগ্রাম থেকে উদ্ধার হওয়া 35 কোটি টাকা মূল্যের 700 স্বর্ণের বারের গন্তব্য ভারত ছিল বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তবে গডফাদারদের অবস্থান দেশের বাইরে হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। সম্প্রতি জেলার বীরেশ্বরে থেকে 600 পিস স্বর্ণের বার সহ গ্রেপ্তার হওয়া 2 জনের পাশাপাশি নগরী সিআরবি থেকে 100 পিস স্বর্ণের বার সহ গ্রেপ্তারকৃত 2 জনকে 2 দফায় 9 দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে স্বর্ণের বারের গন্তব্য এবং তার সাথে জড়িত গডফাদারদের সম্পর্কে বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ অনেকটা নিশ্চিত স্বর্ণের বারের এসব চালান দুবাই থেকে চট্টগ্রাম এসেছে। শেষ পর্যায়ে চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে সীমান্তবর্তী জেলার মাধ্যমে স্থলপথে ভারতে পাচার করা হতো। আসামি যাদেরকে আমরা ধরতে পারি তারা তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং তাদের যে বক্তব্য ইন্টারোগেশনে তারা এই তাদের লিমিট, তাদের অংশের বাইরে কোনো কিছু বলতে পারে না। তখন অনুমান অনেক কিছু করা গেলেও অনুমান দিয়ে কখনো কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। এই প্রেক্ষিতে দেখা যায় যে মূল ব্যক্তিরা অধরা থেকে যায়। বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণের ব্যবহারকারী হলো ভারতে স্বর্ণ আমদানির ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়, অথচ স্বর্ণালংকার রপ্তানির ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে দেশটি। প্রয়োজন মেটানোর পাশাপাশি স্বর্ণালংকার রপ্তানির ক্ষেত্রে ভারতের একটি চক্র চোরাচালানের উপর নির্ভরশীল। আর মধ্যপ্রাচ্যের দুবাই থেকে স্বর্ণের বার পাচারের জন্য বাংলাদেশকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছে তারা। চিটাগাং বন্দর এয়ারপোর্টকে দুইটা রুটকে ব্যবহার করে এই স্বর্ণগুলো ঢাকায় যাচ্ছে। ঢাকা থেকে তারা কোন ওয়েতে হয়তো এটা বর্ডার পাস করে এটা ইন্ডিয়াতে নিয়ে যাচ্ছে। যেহেতু ওখানে দাম কম, এখানে দাম বেশি, স্বাভাবিক কারণে এটা আসবে বাংলাদেশে। বাংলাদেশ থেকে যখন আর একটু হায়ার প্রাইস যেখানে যাচ্ছে সেইখান থেকে অটোমেটিক্যালি এটা চলে যাবে। গত কয়েক বছরে শুধুমাত্র চট্টগ্রামে উদ্ধার করা হয়েছে 250 কেজির বেশি স্বর্ণের বার। গ্রেপ্তার করা হয়েছে অর্ধশতাধিক স্বর্ণের বার বহনকারী, কিন্তু কখনোই গডফাদারদের আইনের আওতায় আনতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। বাংলাদেশে যেহেতু এটা পরিবহন হচ্ছে দেশের মধ্যে, এখানে তো আছেই, এর বাইরে এখান থেকে অন্য কোনো দেশে যাচ্ছে কিনা সেটা যখন আবিষ্কার হবে তখন সেটা জানা যাবে যে আর বাইরে কোথাও আছে কিনা। পুলিশের তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃত 4 জনই জিজ্ঞাসাবাদে চট্টগ্রাম এবং রাজধানী ঢাকার অন্তত 12 জন ক্যারিয়ারের নাম বলেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রিজার্ভ চুরির অর্থ ফেরত পেতে যুক্তরাষ্ট্রের আদালতে আরসিবিসির বিরুদ্ধে মামলা করায় ফিলিপিন্সের আর্থিক প্রতিষ্ঠানটি চাপে পড়েছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। সকালে জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আরসিবিসির করা মানহানির মামলায় কোনো সমস্যা তৈরি হবে না। মানহানি মামলা তারা করেছে একটা, কারণ তারা অত্যন্ত বেকায়দা অবস্থায় আছে আমাদের নিউ ইয়র্কের দায়েরকৃত মামলার জন্য। আমরা ফেডারেল রিজার্ভ ব্যাংক নিউ ইয়র্ককে এগ্রিমেন্ট করে তাদের পূর্ণাঙ্গ সাপোর্ট এখানে দেওয়া হবে, এই এগ্রিমেন্ট করে আমরা দায়ের করেছি।
এটাতে এই জন্য তারা হয়তো একটা মানহানি মামলা করলো, কিন্তু এটা কোনো মূল মামলা না, ওটাই হলো বড় মামলা। মূল মামলা শুরু হওয়ার আগে ওই একটা এক্সস্ট করতে হয় ওটা, এবং ফেডারেল রিজার্ভ ব্যাংক তাই চাচ্ছিল। আমরা একসাথে করেছি, ফেডারেল রিজার্ভ ব্যাংক এবং বাংলাদেশে নিযুক্ত নিউ ইয়র্কের ল ফার্ম, তারা সব একসাথে গেছে। রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে বেসরকারি সংস্থার মাধ্যমে আসা বিদেশি অর্থায়নে 75% এনজিওগুলোর কর্মীদের জন্য ব্যয় হচ্ছে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রথম বৈঠক শেষে মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ভাষাঞ্চলে স্থানান্তর নিয়ে বিদেশিদের উদ্বেগের কোনো কারণ নেই। ভাষাঞ্চলে রেখে দিবে না চিটাগাঙে রেখে দেবে, এইটা তো বিদেশের কনসার্ন হওয়ার কথা না। তারা মানবেতর জীবনযাপন যাতে না করে, তাদের সুষ্ঠু লেখাপড়ার সুযোগ আছে কিনা, চিকিৎসার সুযোগ আছে কিনা, টয়লেট ফ্যাসিলিটি আছে কিনা, এই সমস্ত জিনিস দেখা। সে ব্যাপারে যদি তারা কোনো কনসার্ন থাকে, নিশ্চয়ই সরকার সেটা বিবেচনায় নেবে। কিছু এনজিও আছে যে ইল মোটিভ নিয়ে কাজ করে, বিদেশ থেকে যে টাকা আনে যারা রোহিঙ্গা, তাদের জন্য 25%ও খরচ হয় না। আমরা পর্যবেক্ষণ করে দেখেছি 75% খরচ হয় যারা এগুলো দেখাশোনা করার জন্য যারা আসে ওনাদের জন্য। ঠাকুরগাঁওয়ে হিমাগারের পাইপের লিকেজ থেকে গ্যাস বের হয়ে নষ্ট হয়ে গেছে প্রায় 30 একর জমির ফসল। এতে চরম বিপাকে পড়েছেন কৃষক। এছাড়া গ্যাস নির্গত হওয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকে। ঠাকুরগাঁও প্রতিনিধি তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গ্যাস নির্গমনে 30 একর ফসল নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার বলদিয়া এলাকার কৃষকরা। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে আমানত কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেডের গ্যাসের পাইপলাইন লিকেজ হয়ে আশপাশে গ্যাস ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তাদের চেষ্টায় গ্যাসের নির্গমন নিয়ন্ত্রণে এলেও নষ্ট হয়ে যায় গম, ভুট্টা, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন আবাদি ফসল। এ অবস্থায় মহাজনের ঋণের টাকা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। গ্যাস লাইন ফাটল হওয়ার কারণে আমাদের মরিচ এবং কি আম গাছ, লিচু বাগান, আরো গম ক্ষেত, অন্যান্য খেতে মনোগঞ্জে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। মানুষ অসুস্থ হয়ে পড়ে, বিশেষ করে শিশু এবং মহিলারা সর্দি কাশি থেকে শুরু করে অন্যান্য অসুখে তারা আক্রান্ত হয়ে পড়ে। বাড়ি ছাড়ে 1 কিলো দূরে যায় রাত কাটাইছি। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। আর তদন্তের ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন আমানত কোল্ড স্টোরেজের মালিক। এ পর্যন্ত আমরা 70 জন কৃষকের তালিকা প্রণয়ন করেছি। সুদূরভাবে পর্যবেক্ষণ করে এর ক্ষতির পরিমাণটা আমরা নিরূপণ করতে পারবো। আছে নাকি তদন্ত করে কি রিপোর্ট দিচ্ছে সেগুলো আমরা তারপর 6 মিনিট বসে ফয়সালা করে নেব। নির্গত গ্যাস থেকে নারী শিশু সহ অসুস্থ হয়ে পড়েন অনেকে। বাধ্য হয়ে বাড়িঘর ছেড়ে 1 কিলোমিটার দূরে গিয়ে অবস্থান নেন। পরে অসুস্থ ব্যক্তিদের মেডিকেল ক্যাম্প স্থাপনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সময় সংবাদ, ঠাকুরগাঁও। ময়মনসিংহে নিয়ম নীতি তোয়াক্কা না করে আবাসিক এলাকা ও ফসলি জমিতে একের পর এক গড়ে উঠছে ইটভাটা। অভিযোগ রয়েছে পরিবেশ অধিদপ্তর সহ অন্যান্য সরকারি দপ্তর অনিয়মের মাধ্যমে যাচাই বাছাই না করে ছাড়পত্র দিয়ে সহায়তা করছে। জেলা প্রশাসনের দাবি, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইটভাটা ভেঙে দেওয়া ও ক্ষতিপূরণ আদায় করা হচ্ছে। হোসেন আলী তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। ময়মনসিংহের বিভিন্ন এলাকায় প্রশাসনের অনুমোদন এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ফসলি জমি ও আবাসিক এলাকায় গড়ে উঠছে ইটভাটা। ভুক্তভোগীরা জানান, ইটভাটার কালো ধোঁয়ার কারণে আশপাশের ফসলি জমির উৎপাদন এবং ফলজ গাছের ফলন কমে গেছে আশঙ্কাজনক হারে। এছাড়া ফসলি জমির উপরিভাগের মাটি কেটে নেয়ায় জমির উর্বরতা কমে যাচ্ছে। শ্বাসকষ্ট রোগটা আমাদের এলাকায় এখন খুব বেশি দেখা দিতেছে, এই বিষাক্ত ধোঁয়ায়। 3 ফসলিয়া জমিতে ফসল মনে করে নেওয়া হয় না, এদিকে সব জমি নেওয়া পতিত হয়ে গেছে। ধুলা বালুয়া গাছের ফল ফলান্তি যা আছে সবকিছু নষ্ট করতেছে। পরিবেশ রক্ষা আন্দোলনকারীদের অভিযোগ, পরিবেশ অধিদপ্তর সহ অন্যান্য সরকারি দপ্তর অনিয়মের মাধ্যমে যাচাই বাছাই না করেই ছাড়পত্র দিয়ে যত্রতত্র ইটভাটা স্থাপনে সহায়তা করছে। এ বিষয়ে তদন্ত দাবি করেছেন তারা। কোনো নীতিমালার তোয়াক্কা না করেই যারা ইটভাটা দেওয়ার তারা দিয়ে দিচ্ছে। এই ক্ষেত্রে শুধু যে কাজটি করছে সেটা হলো পরিবেশ অধিদপ্তর, কলকারখানা অধিদপ্তর, ফায়ার সার্ভিস, এরা বিধি লঙ্ঘন করেই তাদের এই অনুমতিটা দিচ্ছে।
তবে জেলা প্রশাসক জানালেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইটভাটা ভেঙে ফেলা ও ক্ষতিপূরণ আদায় করা হচ্ছে। মোবাইল কোর্ট, পরিবেশ অধিদপ্তর এবং অন্যান্য যে সংস্থাগুলো আছে তাদের মাধ্যমে অভিযান পরিচালনা করছে। যথাযথ কাগজপত্র থাকলে তাদেরকে আমরা অনুমতি দিব এবং বাকিগুলো এগুলো আমরা আইনানুগভাবে বন্ধ করার উদ্যোগ নেব। জেলা প্রশাসনের দেয়া তথ্যানুযায়ী ময়মনসিংহ জেলায় 286টি ইটভাটার মধ্যে বৈধ ইটভাটার সংখ্যা মাত্র 26টি। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। মালয়েশিয়া গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন বৈধ অবৈধ প্রবাসী বাংলাদেশিরা। প্রতিদিনই তাদের তাড়া করছেন ইমিগ্রেশন পুলিশ। বাসা, কারখানায়, শপিং মল, এমনকি বন জঙ্গলেও দিন রাত চলছে সাঁড়াশি অভিযান। এতে আটক হচ্ছেন বৈধ প্রবাসীরাও। বিস্তারিত মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে। মালয়েশিয়ায় বসবাসের বৈধ কাগজপত্র থাকার পরও প্রতিনিয়ত আটক হচ্ছেন বহু প্রবাসী বাংলাদেশি। বর্তমানে মালয়েশিয়ায় আউটসোর্সিং কোম্পানির অ্যাপ্রুভাল বন্ধ থাকায় নামবিহীন দালালের মাধ্যমে বৈধ হয়ে অন্যত্র কাজের মধ্যেই জেলে যেতে হচ্ছে তাদের। দেশটির আইন অনুযায়ী যে মালিকের নামে ভিসা করা হয়, সেই মালিক ব্যতীত অন্যত্র কাজ করলেই তাদেরকে অবৈধ হিসাবে গণ্য করা হয়। আর তাই চলমান অভিযানে আতঙ্কে ভুগছেন প্রবাসী শ্রমিকরা। সারাদিনে এত কষ্ট করে কাজ করে যে করে আপনার যে রুমে যে করে দুটো সাইডে খেয়ে আবার দৌড় মারতে হয় বন জঙ্গলে। সাধারণ প্রবাসী যারা মালয়েশিয়াতে আছে তারা খুবই আতঙ্কের ভিতরে দিন কাটাচ্ছে। কখন কি হয়, পাসপোর্ট থাকা সত্ত্বেও আমাদেরকে পুলিশে ধরে নিয়ে যায়। দেখলাম আমি ভাত খাচ্ছি, এমন একটা গাড়ি অ্যাম্বুলেন্সের শব্দ পালো, ঝাঁপ মেরে উঠছে থাল নিয়ে, ওই পথে পুলিশ এসেছিল। এর মধ্যে অভিযোগ উঠেছে হাজার হাজার রিঙ্গিত লেবি ফি জমা দিয়েও কাঙ্ক্ষিত ভিসা স্টিকার পাচ্ছেন না শ্রমিকরা। 10,000 রিঙ্গিত দিছি, আমরা 12,000 রিঙ্গিত দিছি, তারপর আমাদেরকে আজকে 5 বছর ব্ল্যাক লিস্ট মেরে দিচ্ছে। পারমিট করতে যাচ্ছি, মালয়েশিয়া ইমিগ্রেশনের কাছে আমরা বিভ্রান্ত হচ্ছি। তবে এ বিষয়ে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করেন শ্রম কাউন্সিলর। আমাদের কাছে তো এই ধরনের কোনো তথ্য নাই যে বৈধ শ্রমিকদেরকে কেউ ধরে নিয়ে যাচ্ছে। আপনাকে পরীক্ষা করে দেখেন যে বিষয়টা অথেন্টিক কিনা। কি কারণে ভিসা হচ্ছে সেটা ওরা যাদের কাছে জমা দিতে তারা বলতে পারবে। মালয়েশিয়ায় বসবাসরত অবৈধদের বৈধতায় ঘোষিত সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হয় গত বছরে 30 জুন। চলতি বছরের জানুয়ারি থেকে মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় অভিযানে আটক করা হয় প্রায় 35,000 অবৈধ অভিবাসীকে। যাচাই বাছাই শেষে গ্রেপ্তার করা হয় বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রায় 10,000 অভিবাসীকে। দেশের অর্থনীতিতে বছরের পর বছর অবদান রেখে যাচ্ছে এসব রেমিটেন্স যোদ্ধারা। দেশের উন্নয়নের মহাশক্তি রেমিটেন্স যেমন দেশের জন্য প্রয়োজন, ঠিক তেমনি রেমিটেন্স যোদ্ধাদের সুযোগ সুবিধাও দেখার দায়িত্ব সবার। তাদের প্রত্যাশা, বাংলাদেশ দূতাবাস সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এসব সমস্যা সমাধানে এগিয়ে আসে তাহলেই উপকৃত হবে এসব শ্রমিকরা। মালয়েশিয়ার সেরাং থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। লোকসভা নির্বাচনে প্রার্থী ঘোষণার পরদিনই প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস। কলকাতার সঙ্গে থেমে নেই জেলা শহরগুলোতে তৃণমূলের প্রচারক। পশ্চিমবঙ্গে 4টি রাজনৈতিক দল থাকলেও রাজ্যবাসী তৃণমূল এবং বিজেপি শিবিরেই বিভক্ত হয়ে পড়েছে। তাই দুই শিবিরের সমর্থকদের মধ্যেই চলছে তর্ক বিতর্ক। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে ক্যামেরায় ছিলেন সৌমেন রায়চৌধুরী। 42 আসনে মঙ্গলবার প্রার্থী ঘোষণার পর বুধবার সকাল থেকেই প্রচারে নেমেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। গত লোকসভা নির্বাচনে 34টি আসনে জয় পেলেও এবার সব আসনেই জয়ের লক্ষ্যে প্রচার শুরু করেছেন দলটির কর্মী সমর্থকরা। আমার মনে হয় এর থেকে আর 42 আমার টার্গেট ওটা আছে, 42 টিএমসি পাবে। আর প্রার্থীরা বলছেন আগের মতোই এবারও সভানেত্রীর নির্দেশে কাজ করবেন তারা। দল আমাকে গুরুদায়িত্ব দিয়েছে, লড়াই করে আমি নিশ্চিতভাবে এই সিটে আগের চেয়ে দ্বিগুণ মার্জিনে বিজয় করে লাভ করে আমি এলাকার আরও বেশি উন্নয়ন করতে পারি, মানুষের কাজ যাতে করতে পারি, সেটাই আমার সংকল্প। অন্যদিকে রাজ্য বিজেপির সমর্থকরা নিজেদের দলের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এদিকে পশ্চিম বাংলাতে বিজেপিকে চাই, এনে রাখবো আমরা। গোটা রাজ্য জুড়েই এই চায়ের টেবিলে ঝড় ওঠার অবস্থা। চায়ের চুমুক দিতে দিতে রাজনৈতিক দলের সমর্থকরা কিন্তু প্রত্যেকেই দাবি করছেন তাদের পছন্দের দলই রাজ্যের 42টি আসনের 42টি পাবেন। কলকাতার ডালহৌসি এলাকা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। ব্রেক্সিট ইস্যুতে দ্বিতীয় দফায় পার্লামেন্টে ভোটাভুটিতে হেরে গেলেন প্রধানমন্ত্রী থেরেসা মে। গতরাতে পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তির বিকল্প পরিকল্পনার পক্ষে ভোট দেন 242 জন আইন প্রণেতা, আর বিপক্ষে ভোট পড়ে 391টি। এতে আবারও চাপের মুখে পড়লেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। বিশেষজ্ঞরা বলছেন এর মধ্য দিয়ে সংকট সমাধানে বেড়েছে অনিশ্চয়তা। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির।
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে রাজনৈতিক জীবনের সম্ভবত সবচেয়ে কঠিন সময়গুলো পার করছেন এখন। ব্রেক্সিট চুক্তি নিয়ে গত কয়েক সপ্তাহ ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সাথে নতুন দেন দরবার করে কিছুটা পরিবর্তিত আকারে চুক্তিটি আবার পার্লামেন্টে তুলে ধরলো তা প্রত্যাখ্যাত হয়। এখন খোলা রয়েছে দুটো বিকল্প পথ, যার একটি হলো কোনো চুক্তি ছাড়াই এই বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন করা, আর অপরটি হলো বিচ্ছেদ প্রক্রিয়ার সময় বাড়ানোর জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে আবেদন করা। দুইটা পথ খোলা আছে, একটা হচ্ছে যে অচিরেই উনি চলে যাবেন নো ডিল ব্রেক্সিটের উপর ভোটাভুটিতে, এবং উনি বলছেন এটা ফ্রি ভোট হবে হুইপ ছাড়া। তো ওখানে যদি হেরে যান তাইলে আর কোনো চয়েস নাই, কি বলে ডেডলাইন যেটা ছিল 29শে মার্চ, ওইটাকে বৃদ্ধি করার জন্য, এক্সটেন্ড করার জন্য আবার ভোটাভুটি হবে। সময় যতই এগিয়ে যাচ্ছে ব্রিটেন ও ইউরোপের বিচ্ছেদ প্রক্রিয়া ততই জটিল ও অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছে। হতাশার মাত্রা বেড়েই চলছে ব্রিটেনবাসীর মাঝে। ব্রেক্সিট নিয়ে ব্রিটেনবাসীর কোনো আশা নেই। আমরা সবাই কিন্তু ব্রিটেনের সবাই রাজনীতিবিদ বলেন অথবা সাধারণ মানুষ বলেন, সবাই কিন্তু হতাশায় ভুগছেন। কারণ এই গত 3 বছরে যে অবস্থা দাঁড়িয়েছে, দিন দিন কিন্তু ইকোনমিক কন্ডিশন আরও খারাপ হয়েছে। এই বছরের 29শে মার্চের মধ্যে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাওয়ার কথা। জানুয়ারির পর আবারও পরাজয়ের মুখোমুখি ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এই ব্রেক্সিট ইস্যুকেই কেন্দ্র করে খুব সহজেই প্রধানমন্ত্রী হয়েছিলেন ক্ষমতাশীল এই নারী। তবে একের পর এক তোপের মুখে কঠিন চ্যালেঞ্জের সামনে থেরেসা মে অনেকটাই কোণঠাসা হয়ে গেছেন। এখন দেখার বিষয় ব্রেক্সিট ইস্যুর শেষ গন্তব্য কোথায়। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর। ভুটানের বিপক্ষে আগামীকাল নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে নেপালের বিরাটনগরে অনুশীলন করেছে ছোটন শিশুরা। সাফ চ্যাম্পিয়নশিপে এর আগে রানার্স আপ হলেও কখনোই সাফের শিরোপা জেতা হয়নি বাংলার মেয়েদের। তবে এবার অধরা ট্রফি জয় করেই ঘরে ফিরতে চায় ছোটনের শিশুরা। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচের আগে নিজেদের দুর্বলতার জায়গাগুলো নিয়ে কাজ করেছেন মারিয়া মৌসুমীরা। নেপালের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াটাকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। পরিকল্পনা মাফিক খেলে টুর্নামেন্টে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। এবারের আসরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে নেপালের শহীদ রংশালা স্টেডিয়ামে। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ছাপানো প্রশ্নপত্র পড়েই যদি পরীক্ষা দিতে পারে তাহলে আর ক্লাস 1-এ শিখতে যাবে কি? প্রাথমিক স্তরে ভর্তিতে কোনো পরীক্ষা নয়। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে প্রধানমন্ত্রী। পড়ার বয়স হলে স্থানীয় স্কুলে ভর্তির নির্দেশ। ডাকসু পুনর্নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ। ভোট বর্জনকারীদের পাশে আছেন নতুন ভিপি। কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না, উপাচার্যের হুঁশিয়ারি। গ্যাস সংকটের মধ্যেই চলছে দাম দ্বিগুণ করার প্রক্রিয়া। ক্ষুব্ধ গ্রাহক। দুর্নীতি বন্ধ হলেও দাম বাড়াতে হবে না বলছেন বিশেষজ্ঞরা। তুরাগ দখলমুক্ত করতে সাভারে সিলিকন সিটি ও আকাশনীলা হাউজিং এর অবৈধ স্থাপনা উচ্ছেদ। দখলদারদের শাস্তি না হলে উদ্যোগ টেকসই হবে না বলছেন কর্তৃপক্ষ। এবং ঢাকা মেডিকেলের 6 ক্যান্টিনে অভিযানে মিলল পচা বাসি খাবার। তৈরির পরিবেশও অস্বাস্থ্যকর। 4.5 লাখ টাকা জরিমানা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।